আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। 49 ব্যাচের ইংলিশের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ইংরেজি একমাত্র সাবজেক্ট, যে সাবজেক্টে এরকম হাইলি কম্পিটিশনটা হয়। তো এই বিসিএস টা স্পেশাল হলেও এখানেও কিন্তু ইংরেজির সাথে ইংরেজির যে কম্পিটিশন, অর্থাৎ আমরা ইংরেজি বা ইংলিশের স্টুডেন্টদের মাঝখানে যে পারস্পরিক কম্পিটিশনটা, এটা একটু হাই হবে, আমাদের প্রিপারেশনটা যেন একটু স্ট্রং হয়। আমাদের কাছে একটা সিলেবাস আসছে। সিলেবাস আসাটা বড় ধরনের একটা আশীর্বাদ হিসেবে আসো। যদি সিলেবাস না আসতো, তাহলে আমরা এখন যে কাজগুলো পার্টিকুলার কিছু রাইটার নিয়ে করব, এই কাজগুলো আমাদেরকে আরো বেশি অনেকগুলো রাইটার নিয়ে করতে হতো। এখন আমরা স্পেসিফিক একটা সিলেবাস পেয়ে গেছি, এবং সিলেবাসটা এমন ভাবে দেওয়া হয়েছে, আহ, একজন অনার্স স্টুডেন্ট যিনি অনার্স পাস করেছে বা মাস্টার্স ইংরেজিতে যিনি পড়াশোনা করেছে তিনি বুঝতে পারছেন প্রশ্নের লেভেলটা কোন জায়গায় যাবে। অর্থাৎ এখানে বিসিএস এর প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার হিসাবে যে 15 মার্কস এর ইংলিশ লিটারেচার আসে, ওগুলো হচ্ছে জাস্ট প্রাইমারি লেভেলের। ওটার প্রিপারেশনটা হচ্ছে সূচিপত্রের প্রিপারেশন। বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের যে সূচিপত্র আছে, সূচিপত্র থেকে প্রিপারেশন নিলেই টোটাল একটা প্রিপারেশন হয়ে যায়। কিন্তু ইংরেজি সাহিত্যের এই অংশের যে প্রিপারেশন, এটা সূচিপত্রের প্রিপারেশন না, এটা ভেতরের প্রিপারেশন। এখানে সূচিপত্র ছোট, কিন্তু ভেতরে পরিধি অনেক বড়। তো বিষয়গুলোকে, এখানে দুটো বিষয়। একটা হচ্ছে প্রস্তুতিগুলো নেওয়ার সময়ে আমরা কি ধরনের প্রস্তুতি নিব। যদি আমাদের কাছে 1 বছর সময় থাকতো, লম্বা একটা রেগুলার বিসিএস হতো, তাহলে আমরা যে টাইপের করে কথাগুলো বলতাম ওই টাইপের করে কথা বলবো না। আর আরেকটা কথা হচ্ছে, আমরা সাধারণত অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সবসময় রিটেন পরীক্ষা দিয়ে অভ্যস্ত অনার্স এর এই সিলেবাসে। তো যে সিলেবাসে আমরা রিটেন পরীক্ষা দিয়ে অভ্যস্ত, ওই সিলেবাস থেকে যখন এমসিকিউ পরীক্ষা হয়, তাহলে এমসিকিউর মেজাজটা বুঝতে হয়। তাহলে পরে একই জিনিসটা আমরা ওই আমরা ওখান থেকে এক্সপ্লেনেশন লিখেছি, যে সমস্ত কোটেশন গুলো এখানে আসবে, ওখান থেকে আমরা শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন গুলো অ্যান্সার করেছি। আমরা অনেকগুলো শর্ট স্টোরি হোক, পয়েমস হোক, ড্রামা হোক, নোভেল হোক, এগুলো আমরা রিডিং করেছি বা জিনিসগুলো বুঝেছি, স্যারদের ক্লাস শুনেছি। হ্যাঁ, কিন্তু ওইখানকার দৃষ্টিভঙ্গি একটা ছিল, আর আমাদের এই যে এমসিকিউর জন্য প্রিপারেশনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে টু দ্য পয়েন্ট স্পেসিফিক করে প্রিপারেশনটা নিতে হবে। এর জন্য আপনাদের কাছে আমি একেবারে সুখবর দিচ্ছি। ইংলিশের এখানে টোটাল 15টা ক্লাস হবে, আজকের ছোট্ট ক্লাসটা সহ টোটাল 15টা ক্লাস। তা আজকের ক্লাসের জন্য একটা ছোট্ট কোর্স প্ল্যানটাই লেকচার শিট হিসেবে আমরা কাউন্ট করবো। একটা শিট আমি তৈরি করেছিলাম, ওই শিটের মধ্যে যে সমস্ত কথা থাকবে ওগুলো আমি এখানে আলোচনা করে দিব। সুতরাং ওটা প্রিন্ট করার মতো দরকারি কিছু নেই। তো লেকচার 2 থেকে লেকচার 15 পর্যন্ত যে লেকচার গুলো আসবে, এই প্রত্যেকটা লেকচার শিট আমাদের আমাদের হাতে রেডি হয়ে গেছে। সুতরাং তাহলে আমরা এই এই যে 15টা ক্লাস কিভাবে চলবে, আপনার প্রিপারেশনের মধ্যে প্রিপারেশনটা নিতে গিয়ে কোন কোন জায়গাগুলোতে আপনাকে ফোকাস করতে হবে, এই জিনিসটা নিয়ে আজকের একটা সংক্ষিপ্ত আলোচনা, এবং কিভাবে আপনি প্রিপারেশনটাকে গুছাবেন। তাহলে আমরা এই যে শুরু থেকে এতক্ষণ যে কথাগুলো বললাম, কথাগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট মেসেজ ছিল। যদি কেউ ভেবে থাকেন প্রিলিমিনারির যে ইংলিশ লিটারেচারের সিলেবাস বা ওই টাইপের করে প্রশ্ন আসবে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল চিন্তায় আছেন। এরকম প্রশ্ন আসবে না। এখানে পার্টিকুলারলি দেখা যাচ্ছে একজন রাইটার, ওই রাইটারের মানে চার্লস ডিকেন্সের জাস্ট 2টি বইয়ের নাম দেওয়া আছে। গ্রেট গ্রেট এক্সপেকটেশনস একটা বইয়ের উপন্যাসের নাম। তাহলে ওই উপন্যাসটা কেন সিলেবাস দেওয়া হয়েছে, তাহলে ওই উপন্যাসের ভেতর থেকে প্রশ্ন হবে। উপন্যাসের ক্যারেক্টার গুলো সম্পর্কে আপনার ধারণা লাগবে, উপন্যাসের টাইমিং বা পিরিয়ডের কোন ধরনের থিম গুলো ওখানে উঠে আসছে এই জিনিসগুলো লাগবে, চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্কগুলো সম্পর্কে আপনার ধারণা লাগবে, টোটাল উপন্যাসটার একটা জিস্ট আপনার জানা লাগবে। তো এবং জিস্ট শুধু জানা নয়, স্পেসিফিক কোন চরিত্রের কি ধরনের কি অবস্থা ছিল এই ব্যাপারগুলো নিয়ে বিশদ ধারণা। তো আমরা লেকচার শিট গুলো কিভাবে ডিজাইন করেছি, তো লেকচার শিটে যদি আমি লম্বা ইলেবুরেট অনেক কিছু দিই, তাহলে আপনার কাজে আসবে না। এমন ভাবে আমরা টু দা পয়েন্ট তথ্যগুলো এনেছি শিট গুলোর মধ্যে। এগুলো তৈরি করতে তেমন কষ্ট হয় না, কারণ ইংরেজিতে খুব সহজে এই জিনিসগুলো রেডি করা যায়। এবং হিউজ ভাস্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন কিন্তু একেবারে অনলাইনেই আছে। তো ইনফরমেশন গুলোকে আপনার পরীক্ষা উপযোগী করে, জিনিসগুলোকে সর্টিং করে গুছিয়ে দেওয়ার কাজটা আমরা করেছি। প্রতিটা লেকচার শিটের প্রতিটা টপিকের উপরে 50টা করে এমসিকিউ দিয়েছি, যেন আমরা প্র্যাকটিসটা করে নিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা সিলেবাস আছে। এই সিলেবাসের মধ্যে 2টি পার্ট। পার্ট ওয়ানে এই যে এখানে পার্ট ওয়ানের জন্য 50 মার্কস রাখা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি পার্ট টু জন্য 50 মার্কস রাখা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে 50, এখানে 50। এবং পার্ট ওয়ানের মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি, পার্ট টুর মধ্যেও গ্রুপ এ এবং গ্রুপ বি আছে। এই 4টা পার্ট মিলে আমাদের টোটাল 100 নাম্বার। প্রতিটা পার্ট থেকে আমাদের কিন্তু মার্কস হচ্ছে 25 করে। এখানে কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেখেন। এই গ্রুপে, এই গ্রুপ এর মধ্যে শুধু আছে উইলিয়াম শেক্সপিয়ার, এবং শুধু শেক্সপিয়ারের পার্টিকুলারলি 1 2 3 4 5। তাহলে একটা থেকে 5টা করে প্রশ্ন আসবে। তাহলে জাস্ট কিং লিয়ার থেকে যদি 5টি প্রশ্ন আসে এবং ও 5টাই কিন্তু এমসিকিউ, ব্যাপারটা খেয়াল করতে হবে। এখানে আপনি জাস্ট
কিভাবে জিনিসগুলোকে ক্যাটাগরাইজ করবেন। এর জন্য আসলেই একজন অভিজ্ঞ মানুষের পরিকল্পনা যেমন দরকার, অথবা আপনারও যে কম অভিজ্ঞতা আছে তা না, আপনি অনার্স করছেন না, পাস করছেন না, এগুলো পড়ে পাস করে আসছেন, এটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট কিছু না। আপনাকে আমরা যে সাপোর্টটা দিব ওটা হচ্ছে আপনার পরীক্ষায় যেন সহজে নাম্বার পাওয়ার জন্য জায়গাগুলোকে বাছাই করে দেওয়া, ছাঁটাই করে দেওয়া, কোন কোন জায়গাটা আপনার রিভিউ করতে হবে ওটা। যেমন আমি ইংরেজি অনার্স মাস্টার্স করা মানুষ, মানে পড়াশোনা করেছি। এই আমি আমার সামনে যারা আছেন, আপনি 2 দিন পরে, এই আজকে থেকে কয়েক মাস পরে ক্যাডার হয়ে আপনিও পড়াবেন, আপনার সাথে আমার জ্ঞানের তেমন পার্থক্য নেই। এখানে আমি অনেক জ্ঞানী গুণী একজন আসছি ওরকম না। একটা জায়গায় কিছুটা আমার অভিজ্ঞতা আছে যেটা আপনার এখনো হয় নাই। আমি ধরেন কয়েক বছর ধরে ক্যাডারে জয়েন করার পরে কাজ করার অভিজ্ঞতা আছে, আপনার ওই অভিজ্ঞতাটা নেই, এইটুকুই পার্থক্য। নাহলে জ্ঞানের গরিমায় আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী মানুষও আমার কথা শুনছে। এখানে বয়সের পার্থক্যের কারণে, আমার অভিজ্ঞতার কারণে আমি কথাগুলো বলছি, এইটুকুই পার্থক্য। তা আমাদের সিস্টেমের মধ্যে আমি ছাড়াও এখানে অন্য আরো আরো টিচাররা কথা বলবেন, মানে ইংরেজি লিটারেচারের পড়িয়ে অভিজ্ঞ এরকম শিক্ষক আরো আসবেন। তাহলে আমরা আমাদের সাপোর্টটা কিভাবে আপনি পাচ্ছেন ওটা হচ্ছে কথা। তো এখানে স্ট্রং সাপোর্টটা হবে আমাদের শীট গুলাকে আপনি যথেষ্ট কাজ লাগান। প্রতিটা শীট আপনার মধ্যে একটা চেঞ্জ আনবে ইনশাল্লাহ। আর একটা কথা আছে, আমরা যারা পড়ি, বিশেষ করে লিটারেচার স্টুডেন্টরা, আমরা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে গেলে ফার্স্ট ইয়ারের পরে এমনিতে এগুলো দেখে বইয়ের নাম মনে থাকে, এরপর আগে আমাদের কিছু মনে থাকে না। এই ধরনের একটা ব্যাপার, আমি যেভাবে করে আসছি আপনারাও একই অবস্থা হবেন, এটা বাস্তবতা। সুতরাং আমাদের কিন্তু আগের পড়াগুলোকে রিভাইজ করার একটা ব্যাপার আছে, এবং এখানে চ্যালেঞ্জটা হচ্ছে জেনারেল সাবজেক্ট গুলোর পাশাপাশি এখানেও আমার নাম্বারটা তুলতে হবে। আরেকটা বিষয়, এখানে কিন্তু 200 নম্বরের পরীক্ষা, আপনার প্রতিযোগিতা কিন্তু এই 200 নম্বর টোটাল মিলে হবে। আপনি যদি প্রিলি অংশে 100 নম্বরের মধ্যে 80 নাম্বার পান, এখানে যদি 100 নম্বরের মধ্যে 80 নাম্বার পান, তো ধরেন এখানে এখানে আপনি একেবারে 90 মার্কস পেয়েছেন ইংলিশে, আর ওখানে পেয়েছেন আপনি 35 মার্কস, তাহলে তো আপনি প্রতিযোগিতায় টিকবেন না। সুতরাং দুই দিকে আমাকে ব্যালেন্সড একটা প্রিপারেশন নিতে হবে, এই হচ্ছে কথা। তাহলে এবার দেখেন গ্রুপ বি তে আমি এই এখানে তেমন মার্কিং করে দেখানোর তেমন কিছু নাই, এটা আমরা ইতিমধ্যে আমরা সিলেবাস সবাই দেখেছি। তবু আমি জাস্ট দেখাচ্ছি। এখানে দুইটি পার্ট, পার্ট ওয়ানে গ্রুপ এ এবং এই যে গ্রুপ বি আছে। গ্রুপ বি তে আপনি খেয়াল করেন, এখানে এলিজাবেথান পিরিয়ড যেটা আছে, অর্থাৎ আমাদের 1558 সাল, এবং এলিজাবেথ ক্ষমতায় আসছেন 1558 সাল থেকে 1603 সাল, এই সময়কালকে আমরা এলিজাবেথান পিরিয়ড বলি। এবং এই 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 টেনিউরটা রানী এলিজাবেথ ক্ষমতায় ছিল, এই সময়টাতে আমরা ইউনিভার্সিটি উইটস এর কথা পড়ছি, কিন্তু এখানে সিলেবাসে নাই, বেঁচে গেছি ঝামেলা থেকে। তারপরে হচ্ছে ওখানে ক্রিস্টোফার মার্লো থেকে শুরু করে এখানে এডমান্ড স্পেন্সারের মতো মানুষজন এই পিরিয়ডে ছিল। তো মার্লোর মতো মানুষের নামও আসে নাই। আমার বারবার মনে হচ্ছিল, মানে যদি সিলেবাসটা না দিত, আমরা তো শুরু করতাম মার্লো দিয়ে পড়াশোনা, ঠিক না? এবং একজন একেবারে যে কোনো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের প্রেক্ষিতে এবং আপনি অন্যান্য দেশের প্রেক্ষিতেও ইংরেজি সাহিত্যটা পড়া, সিরিয়াসলি পড়াটা শুরু হয় ক্রিস্টোফার মার্লো দিয়ে। একেবারে মাইকেল মধুসূদন দত্তের মতো গুরুত্বপূর্ণ একটা ফিগার, কিন্তু এটাকে এখানে অ্যাভয়েড করা হয়েছে। এখানে কিন্তু এই জায়গায় শুধু শেক্সপিয়ারকে রাখা হয়েছে। তার মানে এখানে এই নিতান্ত নির্দিষ্ট একজন ব্যক্তি টার্গেট নয়, এখানে টার্গেট হচ্ছে তার ক্রিয়েশন গুলো সব ক্ষেত্রেই। এখানে অনেকেই দেখবেন, জানেন যে যারা এভাবে কোর্সে জয়েন করে নাই, অভিজ্ঞদের পরামর্শ নেয় নাই, তারা কিন্তু ওই যে শেক্সপিয়ারের জীবনী মুখস্থ করতে করতে পাস করে দিবি। মানে শেক্সপিয়ার কোন নজর তীরে ছিল, তাকে কি কি বলা হতো, তার উপাধি, এগুলো হচ্ছে প্রিলির জন্য লাগবে, এগুলা ওই ইয়ার জন্য, অর্থাৎ জেনারেলের যে লিটারেচার ওখানে, এখানে আপনাকে ভেতরে ঢুকতে হবে। তো এই আমি আসছি তাহলে, এই যে সময়টা, তাহলে এখানে 1558 থেকে 1603 সাল, 1660 সাল পর্যন্ত, এই পুরো সময়টাকে তো আমরা আমরা বলি কি পিরিয়ড, রেনেসাঁ পিরিয়ড ইংরেজি সাহিত্যে। এই রেনেসাঁ পিরিয়ড থেকে রাইটার নেওয়া হয়েছে একজনকে, খেয়াল করে দেখেন। এখানে কিন্তু রেনেসাঁ পিরিয়ডের এই যে জন মিল্টন, মিল্টন কিন্তু এর পরে এসে, যদিও মিল্টনের জন্ম এবং মিল্টনের সাথে জন ড্রাইডেন, ওই মিল্টন যে সময়ে ছিল সমসাময়িক সব মনে করেন কবি আল মাহমুদ এবং শামসুর রহমান যেমন এক সময়ে এক যুগে এক সময়ে লিখেছেন, একই বয়সী একই মাপের বড় কবি দুইজন বাংলাদেশের, ড্রাইডেন এবং মিল্টন ওই বয়সের ছিল। ওখান থেকে ড্রাইডেন এবং মিল্টন দুইজনেরই পিরিয়ড কিন্তু এর ভেতরে শুরু হয়েছে, যে তাদের টেনিউরটা শুরু হয় 1661 থেকে। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটার হচ্ছে এরা, মিল্টন। তাহলে এই যে টোটাল রেনেসাঁ পিরিয়ড থেকে আমরা রাইটার পেয়েছি একজন। তার মানে এখানে রাইটার ভিত্তিক, রাইটার বাই রাইটার চিন্তা করার কিছু নেই, আমাদেরকে এই সমস্ত ক্রিয়েশন গুলোর উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। এবং আমরা ওভাবেই লেকচার শিট তৈরি করেছি। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ইজি হয়ে যাবে ইনশাল্লাহ পড়াশোনা। তারপরে এখান থেকে এই যে পিরিয়ড, এখানে দেখা যাচ্ছে
এই তারপরে এখানে জনাথন সুইফট আছে। জনাথন সুইফটের কয়টা বই দেখেন, গেলিভার্স ট্রাভেল একটা, এবং এই একটাই যথেষ্ট। এই একটা নিয়ে ভালোভাবে আইডিয়া নিতে গেলে এই একটা চারটা পার্ট এগুলো আমরা পড়ছি এবং এগুলো শিখতে কত কষ্ট হয়েছে। ওখান থেকে চলে এসে সরাসরি চলে আসছে রোমান্টিক পিরিয়ডে। তার মানে তিনটা পিরিয়ড, রেনেসাঁ পিরিয়ড, তারপরে হচ্ছে কি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, তারপরে হচ্ছে কি আমাদের রোমান্টিক পিরিয়ড। এই তিনটা পিরিয়ড থেকে আমরা রাইটার পেয়েছি এই কয়জন, মানে এই পিরিয়ডে এসে আমাদের রাইটারের সংখ্যা বাড়ছে। রোমান্টিক পিরিয়ডে বাইরনের নাম কি আছে? বাইরনের নাম আমি দেখি নাই। নাই। উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেকের নাম এবং লর্ড বাইরনের নাম নেই, আপনি খেয়াল করেন। ওয়ার্ডসওয়ার্থ আছে, তারপরে কুলরিজ আছে, তারপরে হচ্ছে শেলি আছে, তারপরে হচ্ছে কিটস আছে, জেন স্টিন আছে। জেন স্টিন তো রোমান্টিক পিরিয়ডে অ্যান্টি রোমান্টিক রাইটার, এবং উনি তো কোনো কবিও না, উনি তো উপন্যাসিক। এবং এখানে যে কয়জন আন্ডারলাইন করলাম এরা হচ্ছে রোমান্টিক। এগুলো আমি অনেক মজা করে এই ক্লাস আমি নিবো। ও একেবারে খুব ইজিলি আপনি সহজে মনে থাকবেন ইনশাল্লাহ। এই তারপরে তাহলে আমরা এই তিনটে পিরিয়ড থেকে এই যে কয়জন রাইটার পেয়েছি, কত ইজি করে দিয়েছে। যিনি এই সিলেবাস দিচ্ছে তার জন্য মন ভরে দোয়া করবেন। এবং উনি এমন এমন জায়গা দিয়েছে যে জায়গাগুলো উনি অনেক কঠিন করতে গেলেও আমরা পারবো। কারণ আমরা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এখান থেকে পড়ে ফেলি। হ্যাঁ, এখন সিলেবাসে কোন এক এক ভার্সিটি থেকে একরকম চেঞ্জ আসে, সেটা অন্য ব্যাপার। ইভেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে 6 7 এগুলো রিডিং পড়ানোর ব্যাপার আছে অনেকে। আমি নিজে স্টুডেন্ট লাইফে ইংলিশ মিডিয়াম স্কুলে জব করছিলাম। হম। তো সুতরাং এই জিনিসগুলো এবং এখানে ক্লাসে খুব ইজিলি আপনাকে পুরো থিমটা তুলে ধরে কোন নাটকের কি অবস্থা, চরিত্রগুলোর কম্পারিজনটা ইজিলি তুলে ধরা সম্ভব। তো আমরা এভাবে এই পার্টটা দেখলাম। পরের পার্টটা সবারই কঠিন লাগবে, কারণ আমরা পড়তে পড়তে শেষ দেখি কি আমরা যত মেচিউর হই আমরা তত টায়ার্ড হয়ে যাই। আমরা সেই যত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা যত সিরিয়াস থাকি ট্যাক্সের প্রতি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে আমরা কিন্তু তত বেশি অবহেলা করি। তখন আমরা বাস্তবের সাথে, জীবনের সাথে, অন্যদিকের সাথে ব্যস্ত হয়ে যাই। তখনকার টেক্সট গুলোর সাথে আমাদের পরিচিত আরো কমে যায়। আমরা হয়তো ভালো লিখি, একেবারে পরীক্ষার 2 দিন আগের 2 দিন পরেও আমরা অনেক ভালো লিখি, যেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লিখতাম। কিন্তু আমাদের ধারণা কমে যায় বেসিকের। বিশেষ করে কবিতা যেগুলো, এগুলাতে কয়জন পারেন একেবারে মন ভরে লিখেছেন, স্টাডি গাইড থেকে দেখে দেখে লিখে আসছেন, ঠিক না? তো এখন এই রামজিলাল এবং সেনের বই ছাড়া আমাদের ইংরেজি কি কোনো অনার্স আছে? আবারও একটু দেখাই, গ্রুপ এ গ্রুপ বি। তাহলে এখানে আমরা এলিজাবেথান পিরিয়ড থেকে 25 মার্কস, আর নিউ ক্লাসিক্যাল এবং রোমান্টিক পিরিয়ড এখানে ইজিলি নাম্বার পাবেন হচ্ছে রোমান্টিক পিরিয়ডের জায়গাটাতে। কারণ এখানে এখানে মাত্র 2 জন, জনাথন সুইফট এবং জন মিল্টন। এবং মিল্টনের জিনিসগুলো ইজি। আমি বললাম তো, আমি একেবারে এই যে ন্যাচারাল কথাবার্তা বলছি, এরকম ন্যাচারাল কথা বলে আপনাকে আইডিয়া গুলো দিয়ে দিব, ভুলে গেলেও আপনার রিভাইজ হয়ে যাবে। মানে আমার মধ্যে আমার কথাবার্তায় কোনো আর্টিফিশিয়ালিটি নেই, আমি খেয়াল করে দেখেন এরকম ন্যাচারাল ইজি নিজের ভাষায় কথাগুলো বলে ইজি করে দেবো। ডোন্ট ওয়ারি। আচ্ছা, এরপরে এসে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি, এখানে আমারও 50 মার্কস। 50 মার্কসের মধ্যে এখানে একটু কঠিন আছে, কারণ এখানে কবিতাতে আপনাকে একেবারে অনেক ক্ষেত্রেই ইয়ে করে মুখস্থ করার মতো জায়গায় চলে আসতে হবে। কেউ কেউ ভালো থাকতে পারে, সমস্যা নেই। তাহলে এখানেও গ্রুপ এ এবং আরেকটা হচ্ছে গ্রুপ বি। তো গ্রুপ বি হচ্ছে মডার্ন পিরিয়ড, তবে এখানে এই যে মডার্ন পিরিয়ড বলতে আসলে এখানে পোস্ট মডার্ন পিরিয়ড, বর্তমান পর্যন্ত রাইটারকে চিন্তা করতে পারেন। আর এখানে যেহেতু আমাদের পার্টিকুলারলি জিনিসগুলো স্পেসিফিক করা আছে, সুতরাং এর বাইরে আমরা চিন্তা করব না। তো এটা হচ্ছে আমরা সিলেবাসটা দেখলাম, সিলেবাসের দুইটা পার্ট, দুইটা পার্টে আবারও দুইটা পার্ট। এই যে জিনিসগুলো এখানে দুইটি সিলেবাসের দুইটি পার্ট, দুইটি প্রধান অংশ। তাহলে আমি বলেছিলাম এখানে এই অংশটা শেক্সপিয়ারের অংশটা এলিজাবেথান পিরিয়ড থেকে, এলিজাবেথান পিরিয়ড থেকে, আর বাকি অংশটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল থেকে, রোমান্টিক এই অংশ থেকে। তাহলে এখানে খেয়াল করতে হবে শেক্সপিয়ারের জায়গাটা থেকে একটু গভীর জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এই জায়গাটা এগুলো জাস্ট ভিডিও, তো আপনি পরে দেখলেও আরেকবার ভিডিও দেখলেও হবে। এখানে প্রশ্ন একটু গভীর হতে পারে। তার মানে আমরা যে শীট দিব, অথবা আপনি যদি আমাদের শীটের বাইরেও নিজে নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তাও করেন। প্রিপারেশন বলতে তো একটা চিন্তা করাটা তো একটা প্রিপারেশন। ভাবেন, অনুশীলন করেন এই শেক্সপিয়রের এই জায়গায়, অর্থাৎ এলিজাবেথান পিরিয়ডের যে প্রশ্নগুলো এখানে, নাটকটা ওই সময়ের সমসাময়িক অবস্থা থেকে শুরু করে, নাটকের থিম থেকে শুরু করে একটু গভীর জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। একটা একটা কথা, আমি একটা পিরিয়ড নিয়ে, একটা পার্ট নিয়ে একটা একটা কথা বলে বলে আগাচ্ছি। এখানে খেয়াল করবেন, এখানে এই জায়গায় এর পরে যেটা আছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এবং রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের লেখকদের মধ্যে তাদের রাইটিং স্টাইলের দিকে আপনাকে নজর দিতে হবে, লিখন শৈলী।
লিখন শৈলী, এগুলো কথা ওয়াজ মার্কে কথা নয়, কথার কথা নয়। এগুলো জাস্ট চিন্তা করে ভেবে কোন জায়গায় একজন প্রশ্নকর্তা প্রশ্ন করার সময় কোন দিকে নজর দিতে পারে, ওই দিকে আপনার মনোযোগ আকর্ষণ করছি যারা শুনছেন। এবং তাহলে এবং তাদের লেখন শৈলী পাশাপাশি তাদের সময়কাল, সময়কালের উপর গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে এই দুই জায়গায়, তাহলে এখানে একটু গভীর জায়গায় এখানে এই। তারপরে হচ্ছে এই এখানে যে ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড এসে কোন জায়গায় আমরা খেয়াল করবো। তো ভিক্টোরিয়ান পিরিয়ড যেটা রোমান্টিক পিরিয়ডের পর থেকে রানী ভিক্টোরিয়া ক্ষমতায় আসে এবং 1901 সাল পর্যন্ত, 1932 সালে রোমান্টিক পিরিয়ড শেষ, 36 সালে রানী এলিজাবেথ ক্ষমতায় আসলেও 32 সাল থেকেই ভিক্টোরিয়ান পিরিয়ড ধরা হচ্ছে। তাহলে 1932 থেকে 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত পুরো সময়টা রানী ভিক্টোরিয়া। এই সময়ে কোন জায়গাগুলোর দিকে খেয়াল করতে হবে। এখানে শিল্প বিপ্লব ঘটেছিল, সমাজের মধ্যে সামাজিক সোশ্যাল চেঞ্জ যেগুলো এসেছিল, এই ব্যাপারগুলো, এবং বিশ্বাসের সংকট। তাহলে এখানে শিল্প বিপ্লব, অর্থাৎ আপনি যখন এই এই পিরিয়ডের পড়াশোনা শুরু করবেন তখনই যেন আপনার মাথায় এই ব্যাপারগুলো আসে। তারপরে হচ্ছে সামাজিক সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তনগুলো সম্পর্কে একটু খেয়াল রাখবেন। যুদ্ধোত্তর সাহিত্য, হম, এই জিনিসগুলোর দিকে একটু নজর রাখবো। তাহলে চারটা পিরিয়ডে চারটা পার্টের দিকে আমাদের দৃষ্টিভঙ্গিটা যেন থাকে, আমরা যেরকম একটু এগুলো প্রিপারেশন নিব। এবার প্রস্তুতি পিরিয়ডে আমরা কি কি করবো এগুলো নিয়ে আমি একটা একটা পয়েন্ট, এই যে পয়েন্ট গুলো এগুলাকে একটু ইলিস্ট্রেট করার চেষ্টা করব। প্রথমে আসেন, আমরা যে এই যে রিটেন পরীক্ষায়, সরি, এটা রিটেন পরীক্ষা, কারণ হচ্ছে কথাটা আমি আমার ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম, পরীক্ষাটা হবে এমসিকিউ কিন্তু এটার নাম রিটেন, কারণ হচ্ছে এটা নাম্বার যোগ হবে। যদি এটা বাছাই পরীক্ষা হতো তাহলে এটা নাম হতো প্রিলি, যদি নাম্বার যোগ না হতো তাহলে প্রিলি বলতাম, যেহেতু নাম্বার যোগ হবে তাহলে আমরা এটার নাম রিটেন বলবো। এই রিটেন পরীক্ষার জন্য যেহেতু পরীক্ষাটা এমসিকিউ ভিত্তিক, আমাদের প্রিপারেশনের সময় আমরা কোন কোন দিকে দৃষ্টিগুলো রাখবো, হ্যাঁ, এই জায়গাগুলোতে। তাহলে প্রথমত ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ কন্টেন্ট, কোনো কিছু একটু গভীরভাবে বুঝবেন। গভীরভাবে বোঝা বলতে মনে করেন কোন একটা গল্প, কোন একটা নাটক, কোন একটা উপন্যাস আমরা যাই পড়ছি, এখানে কি কি জিনিস খেয়াল রাখবেন। এই জায়গায় এই পয়েন্টের জন্য কয়েকটা পয়েন্ট প্রয়োজন আপনারা লিখতে পারেন, কারণ হচ্ছে এই কথাটার উপর ভর করে এই প্ল্যানটা নিয়ে আপনি সামনে প্রিপারেশনটা নিবেন। হুম, তাহলে এখানে আপনার খেয়াল করতে হবে প্লট, হুম, তারপরে হচ্ছে ক্যারেক্টার্স, তারপরে হচ্ছে রিলেশন, এগুলোই পরীক্ষা আসবে। মানে মানে লেখকের বই কোনটা, এই ধরনের প্রশ্ন এই পরীক্ষা আসবে না। হ্যাঁ, রিলেশন এমং ক্যারেক্টার্স, এগুলো প্রয়োজন আপনি লিখতে পারেন। তারপরে হচ্ছে এখানে মেইন থিম, এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। পাশাপাশি আপনাকে খেয়াল করতে হবে ইনার মিনিং, আপনাকে খেয়াল করতে হবে সিম্বলিজম, প্রতীক। তারপরে হচ্ছে এইম অফ রাইটার, যাই করছেন এই জিনিসগুলোতে এই এই ক্যাটাগরির এই ধরনের এই টাইপ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে কোন একটা বিষয়, মনে করেন একেবারে ধরেন শেক্সপিয়ারের এ, 5টি সৃষ্টিকর্ম আমাদেরকে দেওয়া হয়েছে, একটা সৃষ্টিকর্ম সম্পর্কে যখন আমরা দেখবো, ওই নাটকের প্লট সম্পর্কে ধারণা নিব, মেইন প্লট, হ্যাঁ, ওই নাটকের চরিত্রগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকবে, চরিত্রগুলোর মাঝখানে সম্পর্ক, এগুলো পরীক্ষায় আসবে। একেবারে এগুলোই আসবে পরীক্ষায়, ধরা ধরা বাঁধা অনেক ধরনের বিষয় আছে ওখান থেকে। তারপরে হচ্ছে মেইন থিম, হ্যাঁ এখানে, তারপরে হচ্ছে ইনার মিনিং, অর্থাৎ এখানে বলা হচ্ছে একটা কিন্তু এখানে ইন্টারনাল অর্থটা কি। তারপরে হচ্ছে প্রতীকবাদ এবং একজন লেখকের লেখার পেছনে উদ্দেশ্য, এই ব্যাপারগুলো নিয়ে সরাসরি প্রশ্ন হবে এমসিকিউতে, এই টাইপের করে প্রশ্ন করাই লজিক্যাল। আচ্ছা, তাহলে এটা 1 নম্বর পয়েন্টটাকে আমরা এভাবে আহ, বিষয়টা বুঝে নিব। ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ কন্টেন্ট বলতে কি বোঝাতে চাচ্ছি। এবার আসেন দ্বিতীয় নাম্বার, এই দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট ওটা হচ্ছে কি কোটস এন্ড ডায়লগ। এই ব্যাপারটা অলরেডি আপনারা বুঝে গেছেন, হ্যাঁ, তবু আমি ব্যাপারগুলোকে প্রস্তুতির সুবিধার্থে আপনার কাছে যেন এই কি কি পড়তে হবে তার একটা ক্লিয়ার গোছানো লেখা থাকে, পয়েন্ট গুলো মেনশন থাকে, প্রয়োজনে কাগজে লিখে ভালো রাখবো যে যাই পড়ছি এই জিনিসগুলো নিশ্চিত করেছি, এই ব্যাপারটা। তাহলে এটা এতক্ষণ আপনারা লিখে ফেলেছেন। তারপরে দ্বিতীয় নম্বরে আমরা যাচ্ছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে বলা আছে কি কোটস। তো কোটেশন থেকে প্রশ্ন আসবে স্যার, কোটেশন থেকে প্রশ্ন কিভাবে হতে পারে, কোটেশনে আমরা কি কি জিনিস খেয়াল করবো। হম, এক্ষেত্রেও আমি বলবো এখানে আহ, মনে করেন বাংলায় লিখি কে বলছে, অর্থাৎ কোটেশন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে।
অর্থাৎ একটা কোটেশন দিয়ে বলবে এই কোটেশনটা বক্তাকে, বক্তা সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে প্রেক্ষাপট, অর্থাৎ কোন প্রেক্ষাপটে এই উক্তিটা তিনি করেছেন, প্রেক্ষাপট সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। এই ব্যাপারগুলো আপনাকে যথেষ্ট মনে রাখতে হবে। এমসিকিউ তে কোটেশনের এই দুইটা জায়গা, কে বলেছেন কোন প্রেক্ষাপটে বলেছেন, কে বলেছেন কোন প্রেক্ষাপটে বলেছেন, কে বলেছেন কোন প্রেক্ষাপটে বলেছেন, এই দুইটা কথা আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে মনে রাখবো। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের চরিত্র বিশ্লেষণ, ক্যারেক্টার অ্যানালাইসিস। হ্যাঁ, ক্যারেক্টার অ্যানালাইসিস এর মধ্যে তাহলে প্রথমে হচ্ছে চরিত্রগুলোর নাম, নামগুলো ক্লিয়ারলি মনে রাখবো। কোন চরিত্রের বৈশিষ্ট্য কেমন, মনে করেন একটা চরিত্র দিল, চরিত্রটা কি ভিলেন ছিল, চরিত্রটা কি রসাত্মক ছিল, কর্কশ ভাষী ছিল, এই ধরনের ব্যাপারগুলো আহ, চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। লেখছে সেটা আমি ওই কাজটা করেছি কিন্তু। একটা চরিত্র, চরিত্রের পাশে ছোট্ট এক লাইন দিন, কখনো ইংরেজিতে কখনো বাংলায়, এই চরিত্রটার বৈশিষ্ট্য কি, এই ব্যাপারটা। তাহলে নাম যেমন মনে রাখবেন, ওই চরিত্রের বৈশিষ্ট্যগুলো আমরা আমরা সহজে মনে রাখবো। এবং পাশাপাশি ভূমিকা, ভূমিকা বলতে সে কি বার্তাবাহক ছিল, সে কি প্রোটাগনিস্ট ছিল, সে কি হিরোইন ছিল, অথবা সে কোন ভূমিকায় ছিল, ভূমিকা সম্পর্কে তারপরে আমরা খেয়াল রাখবো। এবং রিলেশনের কথাটা আমি বলেছি। এবং এখানে চরিত্রের মনোবৈজ্ঞানিক কার্যকলাপের পেছনের কারণগুলো চেষ্টা করা, ওগুলো জাস্ট আমরা আলোচনা করার সময় বলবো। ক্যারেক্টার থেকে আমরা এভাবে খেয়াল রাখবো, আমি এগুলো লিখে দিচ্ছি কারণ এগুলোই আপনাকে চিন্তা করে আগাইতে হবে। তারপর আসেন 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে মূল থিম। হ্যাঁ, তো থিমের ব্যাপারটা সহজ, কারণ আমরা আহ, একেবারে হোয়াট এভার দা ক্রিয়েশন অফ রাইটার, আমরা কিন্তু কোন একটা রাইটিং পড়লে থিমটা আমরা অন্তত এটুকু বুঝতে পারি, এটা কি রোমান্টিক কি করব, সুস্পষ্ট একটা ধারণা নিব। থিম বলতে এখানে কি থাকতে পারে, উদাহরণ হিসেবে আমি লিখলাম প্রেম, লাভ, রেভেঞ্জ, তারপরে হচ্ছে এখানে ডেথ থাকতে পারে, মৃত্যু, তারপরে হচ্ছে সোশ্যাল ইনজাস্টিস থাকতে পারে। হ্যাঁ, সোশ্যাল ইনজাস্টিস কে বাংলা কিভাবে লিখবো, সামাজিক, সামাজিক অবিচার, সোশ্যাল ইনজাস্টিস থাকতে পারে। আইসোলেশন থাকতে পারে, আইসোলেশনকে বাংলায় হচ্ছে বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা। কথাগুলো জাস্ট আমি বাংলা লিখছি দেখে, মানে আপনার যেন পড়ে আসবে পুস্তকের মতো শব্দ শব্দ দিয়ে চিন্তা করতে না হয়। লাভ থাকতে পারে, রেভেঞ্জ থাকতে পারে, ডেথ থাকতে পারে, সোশ্যাল ইনজাস্টিস থাকতে পারে, আইসোলেশন থাকতে পারে, সেপারেশন থাকতে পারে। এই ব্যাপারগুলো যে কোনো একটা পিস অফ রাইটিং এর, যে কোনো একটা সাহিত্য কর্মের ক্ষেত্রে আমরা মনে রাখবো, যেটা নিয়ে আমরা পড়ছি। মনে করেন চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনস, এই বইটা আসার সাথে সাথে আপনি চিন্তা করবেন এটা কিসের উপর লেখা। হ্যাঁ, ঠিক আছে। মনে করেন এখানে যে কোনো একটা ইউলিসিস আসলো, তো এটা কি ধরনের লেখা, এটা এখানে কি প্রেম আসছে, প্রতিশোধ আসছে, কি 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 উঠে আসছে, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো। তারপরে হচ্ছে এখানে এরপরে 5 নাম্বারটা আমরা একটু দেখি, নাম্বার 5। 5 নাম্বার আমরা দেখছি হিস্ট্রিক্যাল অ্যান্ড লিটারারি কনটেক্সট। কনটেক্সট বলতে এখানে কি কি জিনিস খেয়াল করবেন। প্রথমত হচ্ছে এখানে কোন প্রেক্ষিতে লেখা, এটাকে আপনি বিষয়বস্তু হিসেবে ধরতে পারেন, আর কনটেক্সট মানে এই বিষয়বস্তু। এখানে কি সোশ্যাল, তারপরে হচ্ছে পলিটিক্যাল, তারপরে হচ্ছে কালচার। বিশেষ পরীক্ষা তো প্রশ্ন আসলে এগুলাকে অনেক বেশি গুরুত্ব দিবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই ধরনের ইনফ্লুয়েন্স, এই জিনিসগুলো যেমন গেলিভার্স ট্রাভেল, এখানে পলিটিক্যাল বিষয়টাকে যেভাবে আনা হয়েছে, এই ব্যাপারগুলো। স্যাটায়ার থাকো, কিন্তু এখানে এই যে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, একজন আরেকজনকে শোষণ, ধনীদের গরিবকে শোষণ, এই বিষয়গুলোতে এক প্রকার রাজনীতি, এবং রাজনীতির মূল কাজ তো এগুলাই। এবং এই যে আমাদের যে কান্ট্রি সিস্টেম, এই ব্যাপারগুলো। তো এবং এখানে খেয়াল করবেন এই যে হিস্ট্রিক্যাল এন্ড লিটারারি কনটেক্সট বলতে আমাদের যে ক্রিয়েশন গুলোর মধ্যে, মনে করেন রোমান্টিসিজম, মনে করেন আমি লিখলাম ভিক্টোরিয়ানিজম, এই যে বিষয়গুলো, এই গুলো খেয়াল করতে হবে। অর্থাৎ এখানে মতবাদ, কোন ধরনের মতবাদ গুলো প্রকাশিত হয়েছে, মডার্নিজম, এরপরে মনে করেন এটা হচ্ছে এই ধরনের কোন ধরনের ইনফ্লুয়েন্স এই ক্রিয়েশনটাতে আছে, আসবে মাস্ট। এই কথাগুলোই আপনার মনে মনে পড়বে যদি ক্লাসগুলো মন দিয়ে শুনেন, মনে পড়বে হ্যাঁ এই ধরনের এগুলোই তো বলছিল।
হ্যাঁ, এই ধরনের কোন ধরনের ইনফ্লুয়েন্স এই সৃষ্টিকর্মটাতে আছে। তারপরে ইজম বলতে মনে করেন কোনটাতে মডার্নিজম প্রকাশিত হয়েছে। হ্যাঁ, মনে করেন আমি এটাকে অ্যাবসার্ডিজম লিখলাম। হুম, এই বিষয়গুলো অর্থাৎ তাহলে কোন ধরনের অর্থাৎ লিটারেরি কনটেক্সট বলতে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কোন ধরনের মতবাদ আসছে, আর আরেকটা হচ্ছে কোন ধরনের প্রভাব আসছে, এই ব্যাপারগুলো খেয়াল করবেন। তারপরে হচ্ছে এরপর একটা সহজ, এটা আমি পয়েন্ট লিখে এক্সপ্লেন করার মতো কঠিন কিছু না। লেখকের শৈলী ও কৌশল। লেখকের শৈলী ও কৌশল। শৈলী ও কৌশল বলতে কি বোঝাতে চাচ্ছি জানেন? এমন কোন রোমান্টিক পিরিয়ডের রাইটার গুলো নিয়ে লিখন শৈলী নিয়ে কথা আসতে পারে, কে কোন ধরনের ব্যাপারগুলো লিখতো। ঠিক আছে, যেমন আর লিখন শৈলী বলতে মনে করেন ব্যাপারগুলোকে সহজে এই এই রাইটিংটা এটা কি স্যাটায়ার, স্যাটায়ার কিনা, তা অথবা এটা কি ড্রামাটিক মনোলগ কিনা, এখানে কি ফ্রি ভার্স আসছে কিনা, তারপরে হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস, এই ব্যাপারগুলো কি প্রকাশিত হয়েছে কিনা। প্রয়োজনে লিখি, প্রয়োজনে লিখি, যেন যেহেতু পয়েন্টগুলো নিয়ে আমরা বলছি। রবার্ট ব্রাউনিং এর কবিতার কথা মনে আছে না, মাই লাস্ট ডাচেস? ঠিক না? তাহলে ড্রামাটিক অর্থাৎ এখানে কোন ধরনের স্টাইলটাতে তিনি স্টাইলে লিখেছেন। তারপরে এর পরের পয়েন্ট গুলোকে আমি এভাবে আর পড়া দেওয়ার দরকার নেই, প্রতিটা পয়েন্ট নিয়ে চরিত্র থেকে কি করবেন, কোনটাতে কি করবেন, প্রতিটাতে আমি কথা বলেছি। এখানে কথা হচ্ছে নোট তৈরি। নোট তৈরির কাজটা অত কঠিন কিছু না, এটা কাজ করবেন। যেহেতু পিএসসি এই সিলেবাসটা আমাদেরকে প্রস্তুতির জন্য দিয়েছে, এই এই সিলেবাসের প্রত্যেকটা টপিককে সামনে রেখে ওই টপিকের মেইন জিস্ট মগজটা এখানে যেভাবে বলেছি, এখানে যে যে বিষয়গুলো আমি বলেছি, এই বিষয়গুলো আমি তুলে এনেছি, আমি একটা লেকচার শিট আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখনই দেখাই, একটু দেরি না করি, এখনই দেখাই লেকচার শিটটাকে সাজিয়েছি কিভাবে। হুম, এখনই দেখাই। আপনার কাছে হবে ওখানে নোটের একটা পয়েন্ট আছে না, নোট করার ক্ষেত্রে আপনি আমার লেকচার শিটটা যারা অনলাইনে দূর দূরান্তে আছেন এভাবে প্রিন্ট করবেন। দেখেন ওই যে আমি এখানে অনেক কথা আছে, তার মানে আপনাদের কাজের কাজটা করে দিয়েছি ইংলিশ নিয়ে কোনোটা এই সবগুলো সাবজেক্ট আশা করি এভাবে আমরা করবো ইনশাল্লাহ। এবার আপনাদের জন্য এটা হচ্ছে শীট। তারপরে আমরা যে ব্যাপারটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে এই 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 জায়গায়। তাহলে এখানে আর কোনো পয়েন্ট বাকি আছে কিনা, পয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে নোট তৈরি ও রিভিশন। নোট আর তৈরি করা লাগবে না,